তো একটা বিষয়ে তিন রাষ্ট্রকে বাধা দিতে পারে, পিছু হটাতে পারে। সেটা হলো ভেতর থেকে, এই তিন রাষ্ট্রের ভেতরে থেকে যদি কোনো চাপ আসে, ভেতর থেকে যদি কোনো শক্তি এদেরকে বাধ্য করে, তখন এইবার ঠিক এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে যে এই তিন রাষ্ট্রের ভেতর থেকে একটা চাপ তৈরি হয়েছে। সেটা হলো আমেরিকার ভেতরে চলমান ছাত্র আন্দোলন। তো আমেরিকার ইউনিভার্সিটির ছাত্ররা, বিভিন্ন ইউনিভার্সিটির ছাত্ররা অ্যান্টি ওয়ার, প্রো প্যালেস্টাইন, অর্থাৎ প্যালেস্টাইনের পক্ষে আন্দোলন শুরু করেছে। এই আন্দোলন অবশ্য আরো ১ মাস আগেই, আরো অনেক আগে শুরু হয়েছে, যখন গাজায় নারী, শিশু, বৃদ্ধদেরকে নির্বিচারে হত্যা শুরু করেছিল, এবং এবং হামলা করতে করতে ইসরায়েলের সেনারা গর্বে, অহংকারে এই তাদের এই নৃশংসতা, তাদের বর্বরতার বিভিন্ন চিত্র অনলাইনে পোস্ট করে গর্বভাবে হাসছিল, উল্লাস করছিল। গাজার বিভিন্ন ইউনিভার্সিটি, হাসপাতালকে সম্পূর্ণ বিধ্বস্ত করে লাইভে এসে সেটা উল্লাস প্রকাশ করত। তখন থেকে এইসব দৃশ্য যখন অনলাইনে ভাইরাল হচ্ছিল সোশ্যাল মিডিয়াতে, তখন থেকেই মার্কিন ছাত্ররা দাবি তুলছিল যে মার্কিন জনগণের দেওয়া ট্যাক্সের টাকা দিয়ে ইসরায়েলকে হত্যা, নিরীহ মানুষকে হত্যা করার জন্য এমন অনুমোদন দেওয়া আসলে উচিত নয়। আমাদের টাকা আমরা কেন আরেকটি দেশকে গণহত্যার জন্য দিব? আমাদের ট্যাক্সের টাকা এবং গণহত্যার সহযোগিতা দেয়া, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই ধরনের বক্তব্য উঠে আসতে শুরু করেছিল। এই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যখন আন্দোলন করছে, তখন মার্কিন প্রশাসন তো নয় আসলে, ইসরায়েলের লবি বা ইসরায়েলের কর্তৃপক্ষ ভেতর থেকে, পেছন থেকে যে ছড়ি ঘোরায়, তারা মার্কিন প্রশাসনকে বাধ্য করেছে এ যে এই ছাত্র আন্দোলন যেন জোর করে শক্তি দেখিয়ে, শক্তি দিয়ে দমন করা হয়। মার্কিন প্রশাসন তাই করেছে। প্রথমে মার্কিন প্রশাসনের ব্যবস্থা হিসাবে কংগ্রেস কমিটি অফ এডুকেশন আমেরিকার, তারা প্রথমে ধরেছে পেনসিলভেনিয়া ইউনিভার্সিটির আন্দোলনরত ছাত্রদেরকে। তারা কি করেছে, পেনসিলভেনিয়া ইউনিভার্সিটির ছাত্ররা যারা আন্দোলন করেছিল ইসরায়েলের পক্ষে, ফিলিস্তিনের পক্ষে, গাজার মুসলমানদের, সাধারণ নিরীহ মানুষদের পক্ষে, তখন যারা আন্দোলন করেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে চাপ দিয়ে এই আন্দোলনকারী ছাত্রদেরকে সাসপেন্ড করিয়েছে। এখানে থামেনি। তো এই পেনসিলভেনিয়া ইউনিভার্সিটির প্রেসিডেন্ট তাকে অত্যন্ত অসম্মানজনকভাবে একদম জেরার মুখোমুখি করেছে। আর জেরাটাও করেছে একদম লাইভ ব্রডকাস্ট করে, সরাসরি সম্প্রচার করে। তাকে নানাভাবে নাজেহাল করে প্রশ্ন করা হয়েছে, জেরা করা হয়েছে, এবং তাকে প্রশ্ন করা হয়েছে যে এই ইহুদি গণহত্যার যদি স্লোগান দেয়া হয় এই আপনার ইউনিভার্সিটিতে, সেটা কি ভার্সিটির নিয়ম বিরুদ্ধ কাজ নয়? এই হলো প্রশ্ন। অথচ কেউ ইহুদিকে গণহত্যার স্লোগান কেউ দেয়নি। এটা আসলে ইহুদিদের চাপিয়ে দেওয়া প্রশ্ন মার্কিন প্রশাসন করেছে। আরেকটা প্রশ্ন বারবার করেছে যে, আপনি আপনার ভার্সিটিতে প্রো প্যালেস্টিনিয়ান আন্দোলন মুভমেন্ট কেন দমন করলেন না? ইন্তিফাদার পক্ষে, ইন্তিফাদা মানে ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনের একটা পারিভাষিক শব্দ। তো এই সপক্ষে যারা স্লোগান দিচ্ছে, ছাত্রদের বিরুদ্ধে আপনি কেন অ্যাকশন নিলেন না? তো এই সব প্রশ্নের তো আসলে কোনো উত্তর নেই। তিনি তো একজন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, আমেরিকা এক স্বাধীন মুক্ত চিন্তার দেশ। তার পক্ষে এভাবে ছাত্র আন্দোলনকে দমন করা বিশ্ববিদ্যালয়ের পক্ষে এটা কঠিন। তারপরও তিনি সাসপেন্ড করেছিলেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিছু ছাত্রকে। কিন্তু তারা মার্কিন প্রশাসন, ইসরায়েল লবি বিচারের ঘটনাকে এমনভাবে উপস্থাপন করেছে যে ছাত্ররা যে আন্দোলন করছে সেটা যুদ্ধবিরতি বা শান্তির জন্য নয়, নিরাপত্তার জন্য আন্দোলন করছে না। ছাত্ররা যেন আন্দোলন করছে ইহুদি জাতিকে সমূলে বিনাশ করার জন্য আন্দোলন। তাদের আন্দোলনটা এজন্য, ইহুদিদেরকে ধ্বংস করার জন্য। অথচ বিষয়টা এমন নয়। আন্দোলনকারীদের মধ্যে সাধারণ ইহুদি ছাত্ররাও ছিল, অধ্যাপক ছিল। কিন্তু আমেরিকার প্রশাসন তারা এমনভাবে প্রকাশ করেছে যে ছাত্ররা যেন ইহুদিদেরকে ধ্বংস করার জন্য, ইহুদিদেরকে মারার জন্য, ইসরায়েল রাষ্ট্র ধ্বংস করার আন্দোলন করছে। সম্পূর্ণ উল্টে দিয়েছে বক্তব্য। তো এখন কথা হলো, ওই একটা শেখ সাদির একটা লাইন আছে, ওয়ালাকিন কলম দর কফে দুশমন আস্ত। কিন্তু এখন কলম মানে মিডিয়া তো এখন দুশমনের হাতে, আমাদের কিছু করার নেই। পাওয়ার ইজ পাওয়ার, ক্ষমতাই হলো মূল কথা, শেষ কথা। তো কংগ্রেস কমিটি অফ এডুকেশন, তারা নিজেদের পেশি শক্তি দেখিয়ে, নিজেদের শক্তি দেখিয়ে, বাহু শক্তি দেখিয়ে পেনসিলভেনিয়া ইউনিভার্সিটির প্রেসিডেন্ট এলিজাবেথ ম্যাগিল মহিলা, তাকে ইস্তফা দিতে বাধ্য করেছে। জোরপূর্বক অবসর গ্রহণ করতে বাধ্য করেছে। তো তিনি তো ইস্তফা দিয়ে চলে গেছেন। তো মার্কিন প্রশাসন ভেবেছে, ইসরায়েল লবি ভেবেছে যে তারা শক্তি দেখিয়ে অনেক কিছু করে ফেলেছে, হ্যাডম দেখিয়েছে, যেটা আমাদের দেশের প্রচলিত এ এক এ যাকে বলে বিদ্রোহী ব্যক্তি, রাজনীতিবিদের বক্তব্য হ্যাডম দেখিয়েছে আরকি। ও তো হ্যাডম বলে না, ও বলে যে হ্যাডাম। যাক,
তো এখন মার্কিন প্রশাসন ভেবেছে যে মাইট ইজ রাইট, ক্ষমতাই মূল শক্তি, ক্ষমতা আমি দেখাচ্ছি মানে এটা ঠিক আছে। এখানে পেনসিলভেনিয়া ইউনিভার্সিটিতে তারা উৎসাহিত হলো, এখানে দেখলো যে প্রেসিডেন্ট এলিজাবেথ ম্যাকগিলকে ইস্তফা বাধ্য করার পর অবসর গ্রহণে তারা জিতে গেছে, তারা কেউ কোনো চাপ আসেনি। এরপর তারা নজর দিল কোন দিকে? হার্ভার্ড ইউনিভার্সিটি, বিশ্বের সবচেয়ে সেরা ইউনিভার্সিটি ২-৩টার মধ্যে একটা, প্রায় ১ নম্বরে থাকে। এই ইউনিভার্সিটির অধ্যাপক প্রেসিডেন্ট ছিলেন ডক্টর ক্লোডিয়া, ইনিও মহিলা। তাকেও কংগ্রেস কমিটি অফ এডুকেশন তাকেও বাধ্য করেছে ইস্তফা দিতে, এবং তাকেও পেনসিলভেনিয়া ইউনিভার্সিটির প্রেসিডেন্টের মতো লাইভ হিয়ারিং এর মুখোমুখি করেছে, একদম তার সাথে তাকে যে জেরা করেছে সেটা একদম লাইভ সম্প্রচার করেছে, ব্রডকাস্ট করেছে। তাকে নানাভাবে অপদস্থ করা হয়েছে এই ক্লোডিয়াকে, এবং তাকে তার বিরুদ্ধে অভিযোগ করেছে তিনি তার বিশ্ববিদ্যালয়ে, তার প্রশাসনিক অঞ্চলে অ্যান্টিসেমিটিজম, ইহুদি বিরোধী চিন্তা, কর্ম, আন্দোলনকে রোধ করতে তিনি ব্যর্থ হয়েছেন। এখানেই শেষ নয়। ডক্টর ক্লোডিয়ার বিরুদ্ধে এই কংগ্রেস কমিটি প্লেজারিজম মানে হলো চুরি, অন্যের লেখা চুরি। তার ভিতরে অন্যের রিসার্চ আর্টিকেল চুরি করার অভিযোগও করেছে তারা। অর্থাৎ মিথ্যা যখন ক্ষমতা যখন থাকে তারা অনেক কিছু করতে পারে। তো গত জানুয়ারি ২ তারিখে ডক্টর ক্লোডিয়া তিনি প্রেসিডেন্ট পদ থেকে সরে দাঁড়ান, বাধ্য হন। এই ২ ঘটনায় মার্কিন এবং ইসরায়েলি এস্টাবলিশমেন্ট ভেবেছে তারা এভাবেই পুরো মার্কিন আমেরিকার এই আন্দোলনকে দমন করবে, প্রেসিডেন্টকে ছাত্রদেরকে সাসপেন্ড করিয়ে। তো গায়ের জোর দেখাতে গিয়ে মার্কিন প্রশাসন একটা ভুল করেছে। ভুলটা হলো এ বিষয়টা এমন যে, যেকোনো শক্তি বা পাওয়ার বা ক্ষমতার একটা দুর্বল দিক আছে, দুর্বলতা আছে। যেমন আলোর পেছনে যেমন অন্ধকার থাকে, তদ্রূপ যেকোনো ক্ষমতা বা শক্তির একটা উইকনেস, একটা দুর্বল উইক পয়েন্ট থাকে। বেশিরভাগ অনেক সময় বেশিরভাগ সময়ই যারা শক্তিমান, যারা ক্ষমতা দেখায়, ক্ষমতার দম্ভে যারা দম্ভিত, অহংকার, স্পর্ধার মধ্যে যারা থাকে, তারা এই যে ক্ষমতার যে একটা দুর্বল দিক থাকে, উইক পয়েন্ট থাকে, সেটা সম্পর্কে একটু বেখবর থাকে। তারা এই দুর্বল পয়েন্টটা সম্পর্কে অনেক সময় তাদের সচেতনতা থাকে না। সেই ক্ষমতার উইক পয়েন্টটা কি? পাওয়ারের উইক পয়েন্টটা হলো, আমি শক্তিকে যত বেশি পাওয়ার বা ক্ষমতা বা শক্তি আমি যত বেশি ব্যবহার করব, শক্তির তেজ তত কমে আসতে থাকে। আমি শক্তিরকে যত বেশি প্রদর্শন করব, শক্তির দাপট তত কমে আসতে থাকবে। এটা হলো শক্তির দুর্বল পয়েন্ট, উইক পয়েন্ট। হ্যাঁ, শক্তি আমি যত প্রদর্শন করব, শক্তি তার দাপট ধরে রাখতে পারবে দীর্ঘ সময়। যদি শক্তির প্রয়োগ এবং শক্তির প্রকাশটা যদি ইনসাফ এবং এথিক্স অর্থাৎ মূল্যবোধের ভিত্তিতে যদি শক্তির ব্যবহার হয়, পাওয়ারের ব্যবহার হয়, পাওয়ারের প্রয়োগ হয়, তাহলে এই ভারসাম্য বজায় রাখতে পারলে ক্ষমতা তার কার্যকারিতা দীর্ঘদিন ধরে রাখতে পারে। আর যদি এই ইনসাফ এবং মূল্যবোধ এথিক্স যদি এই ২ টা বিষয় ক্ষমতা প্রয়োগের সাথে যদি মিশ্রিত না থাকে, তাহলে ক্ষমতা তার কার্যকারিতা হারাতে শুরু করে। তো মার্কিন প্রশাসন বা যেকোনো জায়গা আমাদের দেশে হোক, যদি কোনো আন্দোলনের বিরুদ্ধে যদি বেইনসাফিভাবে কোনো মূল্যবোধ না রেখে ক্ষমতা প্রয়োগ করা হয়, এই ক্ষমতার শক্তি আস্তে, আস্তে কমতে থাকে। এটার পাওয়ার, এটার জোর, এটার তেজ, এটার ধার, এটার ভার কমতে থাকে। এখন কি হলো? পেনসিলভেনিয়া ইউনিভার্সিটি এবং হার্ভার্ড ইউনিভার্সিটিকে কঠিন করে তার কণ্ঠরোধ করার পর এটার একটা পাল্টা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এটা বুমেরাং হয়ে গেছে। ছাত্র আন্দোলন আমেরিকার অন্যান্য ইউনিভার্সিটিতেও ছড়িয়ে পড়েছে। ছাত্রদের বিস্মিত প্রশ্ন, তাদের অবাক করা প্রশ্ন যে, ইসরায়েলের জন্য, একটা ভিন্ন রাষ্ট্রের জন্য মার্কিন তরুণদের কণ্ঠরোধ করা হচ্ছে কেন? তাদেরকে কেন নির্যাতন করা হচ্ছে? তাদেরকে কেন পেটানো হচ্ছে? ইসরায়েল আমাদের কে? ইসরায়েলকে কেন রক্ষার জন্য আমাদেরকে পেটানো হবে? আমাদের দেয়া ট্যাক্স আমাদের অমতে, আর ইসরায়েলকে কেন গণহত্যার জন্য দেয়া হচ্ছে? তো এখন বিস্ময়ের বিষয় হলো, এই প্রশ্ন তোলাকেও মার্কিন প্রশাসন অপরাধ হিসেবে আখ্যা দিচ্ছে। এটাকে চোখ বুজে অ্যান্টিসেমিটিজম বলছে। আর অ্যান্টিসেমিটিজম বা আমার রাষ্ট্রের জন্য, আমার দেশে অন্যায় হবে কেন? এই প্রশ্ন তো তোলা যেতে পারে। আর অ্যান্টিসেমিটিজম মানেই যেকোনো কাজকে আমি অ্যান্টিসেমিটিজম বললেই সে অ্যান্টিসেমিটিজম হয়ে যাবে, এমন তো, এটা তো বিষয়টা তো এমন নয়। তো মার্কিন প্রশাসনের এমন একপেশে একচোখা নীতিতে তরুণ ছাত্ররা আরো বেশি ফুঁসে উঠেছে। ফলাফল হয়েছে এমন যে ২০২৩ সালের ডিসেম্বরে, অর্থাৎ ৬ মাস আগে প্রকাশিত একটা জরিপে দেখা গেছে ১৮ থেকে ২৪ বছর বয়সী মার্কিন যুবক তারা ইসরায়েলি সেনা অর্থাৎ আইডিএফ, ইসরায়েল ডিফেন্স ফোর্সকে মনে করে তারা একটি হত্যাকারী বাহিনী।
এই বয়সী 18 থেকে 24 বছর বয়সের 60% মার্কিন তরুণ মনে করে আইডিএফ একটা কিলার বাহিনী। তারা মনে করে ৭ই অক্টোবর হামাস যে হামলা করেছে ইসরায়েলের উপর, এটা হামাস মূলত এটা প্রতিক্রিয়া। ইসরায়েল যে হামাসের উপর, গাজার উপর, ফিলিস্তিনের উপর দখলদারিত্ব বজায় রাখতে চাচ্ছে, নানা দখলদারিত্ব বজায় রাখার জন্য নানা জুলুম নির্যাতন করছে, সেটার প্রতিক্রিয়াতেই হামাসের ৭ই অক্টোবর হামলা। অর্থাৎ মার্কিন প্রশাসন, মার্কিন লবি, মার্কিন রাষ্ট্র ব্যবস্থা, রাষ্ট্রযন্ত্র ইসরায়েল সম্পর্কে যে চিন্তা লালন করে, যে ধারণা পোষণ করে, এ 18 থেকে 24 বছর 60% মার্কিন তরুণ যুবকরা ঠিক এর বিপরীত চিন্তা লালন করে। আমেরিকার আরেকটি এই রিসার্চ সেন্টার পিইডব্লিউ তারা জরিপ করেছে যে তাদের জরিপের ফলাফল এটাই ছিল 30 বছরের কম বয়সী 60% মার্কিন তরুণ ফিলিস্তিন সম্পর্কে ইতিবাচক মানসিকতা লালন করে আর ইসরায়েল সম্পর্কে নেতিবাচক চিন্তা ধারণ করে। তো এখন এটা তো বিশাল একটি অংশ 60% তরুণ। এসব তরুণ যদিও এখন কোনো বড় ধরনের পরিবর্তন আনতে পারছে না, তারপর এটা বলা যায় এই সংখ্যা তো দিন দিন বাড়বে। এই 60% তরুণের প্রভাব আজ না হোক, কাল না হোক, পরশু হলেও মার্কিন নীতি নির্ধারণে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে অবশ্যই। তো এটা এটা ইসরায়েলের জন্য এবং মার্কিন লবির জন্য অনেক বড় একটা বিপদ, ঝুঁকির বিষয়। তারা এটাকে যেকোনো এজন্য তারা আন্দোলনটাকে রোধ করতে চাচ্ছে। আন্দোলন রোধ করলে ভাবছে যে এই বিষয়টা আর খুব বেশি ছড়াবে না। তরুণ সমাজ এই বিষয়ে আর সচেতন থাকবে না ইত্যাদি নানা। অর্থাৎ যখন ক্ষমতায় থাকে অনেক বিষয় উল্টাপাল্টা চিন্তা তার ভিতরে ঢোকে। তারা মনে করে যে তারা জোরপূর্বক বন্দুকের নল দিয়ে সবকিছু দমন করে ফেলবে। তো এই ২ ইউনিভার্সিটি পেনসিলভেনিয়া এবং হার্ভার্ড ইউনিভার্সিটিতে মার্কিন প্রশাসন সফল হয়েছে এবং এই সফল হওয়ার পরিতৃপ্তি থেকে তারা এখন তারা সিদ্ধান্ত নিয়েছে আরেকটা ইউনিভার্সিটিতে তারা নজর দিয়েছে। সেটা হলো কলম্বিয়া ইউনিভার্সিটি, নিউ ইয়র্কের। এই ইউনিভার্সিটির আন্দোলনরত ছাত্রদের উপরও মার্কিন প্রশাসন ঝাঁপিয়ে পড়েছে কয়েকদিন আগে। তো এই এই বিশ্ববিদ্যালয় কলম্বিয়া ইউনিভার্সিটি, নিউ ইয়র্কের। এই ইউনিভার্সিটির ছাত্র আন্দোলনের ইতিহাস অনেক পুরনো। তারা অনেক ঐতিহ্যবাহী একটা আন্দোলনকারী ইউনিভার্সিটি আমেরিকার। এখানকার ছাত্ররা ১৯৬৮ সালে 1968 এই সালে ভিয়েতনামে যুদ্ধ চলছিল তখন। ভিয়েতনাম যুদ্ধ তখন তুঙ্গে। আমেরিকা খুব চরমভাবে মার খাচ্ছে ভিয়েতনামে এবং আবার তারা মারছেও। ব্যাপক বোমা হামলা করে ভিয়েতনামকে একদম মাটির সাথে মিশিয়ে দিচ্ছিল, স্থলযুদ্ধে জিততে না পেরে। তখন এইখানকার ছাত্ররা ১৯৬৮ সালে ভিয়েতনাম যুদ্ধ, শ্রেণী বৈষম্য, বর্ণ বৈষম্য ইত্যাদির বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছিল মার্কিন প্রশাসনের বিরুদ্ধে। সে সময় এই যে তারা বিক্ষোভ করেছিল তাদের একটা নির্দিষ্ট একটা প্যাটার্ন ছিল আন্দোলনের। ছাত্ররা কি করেছিল ভার্সিটির যে মূল প্রাঙ্গণগুলো ছিল ভার্সিটির বিভিন্ন হলের সামনে সেই প্রাঙ্গণ আঙ্গিনাগুলোতে, মাঠগুলোতে তারা অস্থায়ী তাঁবু গেড়ে যুদ্ধবিরোধী অবস্থান ধর্মঘট পালন করতে শুরু করেছিল। ছাত্ররা এই তাঁবু অধ্যুষিত অঞ্চলকে মুক্তাঞ্চল ঘোষণা দিয়েছিল। লিবারেটেড জোন। বড় অক্ষরে তারা ব্যানারে লাগিয়ে দিয়েছে। এটা হলো লিবারেটেড জোন 1, লিবারেটেড জোন 2, লিবারেটেড জোন 3 এভাবে বিভিন্ন হলের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভবনের অঙ্গন প্রাঙ্গণকে তারা এভাবে স্বাধীন অঞ্চল, মুক্তাঞ্চল আখ্যা দিয়ে সেখানে তারা তাঁবু খাটিয়ে থাকতে শুরু করেছিল। এই কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে ১৯৬৮ সালে ভিয়েতনাম যুদ্ধবিরোধী আন্দোলন পুরো আমেরিকা ছড়িয়ে পড়েছিল। এই ছাত্র আন্দোলন এবং আরো অনেক চাপের কারণে মার্কিন প্রশাসন শেষমেশ ভিয়েতনাম থেকে পাততাড়ি ঘোরাতে বাধ্য হয়েছিল। এখন একটা প্রশ্ন আসতে পারে সেটা হলো এই যে বড়, বড় আন্দোলন যেগুলো এগুলো এই, এই বিশ্ববিদ্যালয় থেকে কেন শুরু হয়? বা আগেও শুরু হয়েছিল বা আন্দোলনগুলোর মূল গতিপথ এই বিশ্ববিদ্যালয় থেকে কেন নতুন হাওয়া লাভ করে? এর উত্তর ছিল এটা এমন যে কলম্বিয়া ইউনিভার্সিটি একটা প্রাইভেট ইউনিভার্সিটি। এটা সরকারি নয় পুরোপুরি। তাদের এই ইউনিভার্সিটির নিজস্ব একটা বিশাল একটা ফান্ড আছে। ফান্ডের পরিমাণ প্রায় $13.6 বিলিয়ন। এই $13.6 বিলিয়ন কে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশ্বের বিভিন্ন দেশে নানা খাতে বিভিন্ন কোম্পানিতে তারা বিনিয়োগ করে। এর আয় দিয়ে বিশ্ববিদ্যালয়ে খরচ চালায় এবং তারা এই টাকাটাকে আরো ব্যবসা বিনিয়োগ করে আরো টাকাটাকে দিন, দিন বৃদ্ধি করছে। তো এখন এখানকার ছাত্ররা জানে বিষয়টা যে
যে তাদের বিশ্ববিদ্যালয়ের নিজস্ব একটা ফান্ড আছে, এটি স্বয়ংসম্পূর্ণ একটি বিশ্ববিদ্যালয়। ফান্ডের জন্য সরকারের কাছে হাত পাততে হয় না, কারো কাছে মাথা নোয়াতে হয় না, কারো কথা শুনতে হয় না। তাদের নিজস্ব এটা স্বয়ংসম্পূর্ণ অর্থনৈতিকভাবে। এখন এরা কি করলো? ছাত্ররা যখনই দেখে যে এই কোনো দেশ, কোনো কোম্পানি, কোনো ব্যক্তি মানবতা বিরোধী, মানব সভ্যতা বিরোধী, অকল্যাণকর কোনো কাজ করে, সেই দেশে বা সেই কোম্পানিতে বা সেই ব্যক্তি এ কাছে সেই ব্যক্তির মধ্যে বা সেই কোম্পানিতে আমাদের কলম্বিয়া ইউনিভার্সিটির বিনিয়োগ আছে। তখন ছাত্ররা আন্দোলন করে যে অমুক মানবতা বিরোধী রাষ্ট্র বা মানবতা বিরোধী ব্যক্তি, মানবতা বিরোধী কোম্পানি থেকে আমাদের বিশ্ববিদ্যালয়ের বিনিয়োগগুলো, ইনভেস্ট গুলো উঠে নেওয়া হোক। অর্থাৎ সেটা বলে ডাইভেস্টমেন্ট, ইনভেস্টমেন্টের বিপরীত বিনিয়োগকে তুলে আনা। ইনভেস্টমেন্ট মানে তো বিনিয়োগ করা। বিনিয়োগকে তুলে আনার জন্য তারা দাবি করে। তো এই ধরনের ডাইভেস্টমেন্টের দাবি অনেক পুরনো। যখনই দেখেছে কোথাও ছাত্ররা এই দেশে বা এই কোম্পানিতে কোনো মানবতা বিরোধী কাজ হচ্ছে, তারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আন্দোলনের মাধ্যমে বাধ্য করেছে সেখান থেকে ডাইভেস্টমেন্ট করতে। এটা এমন একটা ঘটনা ঘটেছে যেমন এই ১৯৮৪ সালে। ১৯৮৪ সালে দক্ষিণ আফ্রিকাতে তো খুব ভয়ংকর অবস্থা ছিল। তখন পুরো দক্ষিণ আফ্রিকার শাসন ক্ষমতা ছিল অল্প কিছু সংখ্যক সাদারা। তারা দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলে কোনো কালোকে ঢুকতে দিত না। এই কারণে আইসিসি দক্ষিণ আফ্রিকাকে নিষিদ্ধ করেছিল। আরো নানা ঘটনা ঘটেছিল। তখন ১৯৮৪ সালে কলম্বিয়া ইউনিভার্সিটির ছাত্ররা আন্দোলন শুরু করেছিল যে দক্ষিণ আফ্রিকাতে যে আমাদের ইউনিভার্সিটি থেকে যে বিনিয়োগ আছে, সে বিনিয়োগটা divestment করতে হবে। বিনিয়োগটা উঠিয়ে আনতে হবে। তখন এটা তারা সফল হয়েছিল। ভার্সিটি কর্তৃপক্ষ সেই বিনিয়োগ উঠিয়ে এনেছিল। ২০০৬ সালে সুদানে যখন ওমর আল বশিরের সরকার দারফুরে এবং বিভিন্ন জায়গায় ওমর আল বশিরের সেনাবাহিনীরা তাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের দৃষ্টিতে তারা একটা মানবাধিকার লঙ্ঘন করেছে। তখন ছাত্ররা আন্দোলন করেছিল যে সুদান থেকেও যেন এই বিশ্ববিদ্যালয়ে যে ইনভেস্ট করেছে সেই সুদান থেকে টাকাটা যেন তুলে আনা হয়, ডাইভেস্টমেন্ট করা হয়। কর্তৃপক্ষ বাধ্য হয়ে ফিরিয়ে এনেছিল। ২০১৬ সালে আবার একটা আন্দোলন করে ছাত্ররা যে পরিবেশ দূষণকারী যে ফসিল ফুয়েল যেটা, এই ফসিল ফুয়েলের সাথে জড়িত কোম্পানি থেকে যেসব কোম্পানিতে কলম্বিয়া ইউনিভার্সিটির ইনভেস্টমেন্ট আছে সেগুলো টাকাগুলোকে ডাইভেস্টমেন্ট করার জন্য দাবি তুলেছিল এবং তারা এই জন্য অনশন ধর্মঘট করেছিল। কর্তৃপক্ষ বাধ্য হয়ে ২০২০ সালের দিকে তারা একটা নীতি করেছে, তারা আর কোনো তেল গ্যাস কোম্পানিতে বিনিয়োগ করবে না। এই কলম্বিয়া ইউনিভার্সিটির যে ফান্ড আছে সে ফান্ড থেকে এই ধরনের প্রকৃতি বা মানুষের ক্ষতিকর এমন কোন কোম্পানিতে তারা বিনিয়োগ করবে না। তো এই এত আন্দোলন করার একটা অভিজ্ঞতা, ঐতিহাসিক একটা ধারা কলম্বিয়া ইউনিভার্সিটির মধ্যে ছিল। সেই ধারাটাই এখন বর্তমানে গাজার পক্ষে, মানবাধিকারের পক্ষে তারা চালিয়ে যাচ্ছে এই আন্দোলন। সেই হুবহু ৬৮ সালে তারা যেভাবে আন্দোলন করছিল, সেই সেই আ সে ধারাতে এখনো আন্দোলন করছে। তারা আন্দোলনকারী ছাত্ররা ১ম এ উপরে বিশাল একটা ব্যানার টাঙিয়েছে। ব্যানারের মধ্যে লিবারেটেড জোন ১৯৬৮ লেখে, নিচে আবার লিবারেটেড জোন ২০২৪। এই ২ টা ব্যানারকে একটা কম্বো করে, একটা যুক্ত করে বিশাল ব্যানার বানিয়েছে। যেন আমরা এটা বোঝাতে চাচ্ছি আমরা ১৯৬৮ সালের মতো ২০২৪ সালেও আমরা লিবারেটেড জোন ঘোষণা করলাম এবং এখানে আমরা আন্দোলন করছি তাদের মতো। ভিয়েতনাম যুদ্ধের বিরুদ্ধে যেমন আন্দোলন করে আমরা সফল হয়েছি, এবারও ইনশাল্লাহ আমরা সফল। ইনশাল্লাহ তো আমরা বলছি, তারা তো ইনশাল্লাহ বলছে না। আমরা সফল হব। এমন একটা ভাব, এমন একটা দৃষ্টিভঙ্গি তারা প্রকাশ করছে, প্রচার করছে। তো মার্কিন প্রশাসন তো কলম্বিয়া ইউনিভার্সিটিকে সন্দেহ চোখে দেখে ভয় পায় এখানকার ছাত্র আন্দোলনকে। তারা কি করলো? তারা সিদ্ধান্ত নিল যে এটাকে কঠিন করে দমন করতে হবে। তো মার্কিন প্রশাসন কলম্বিয়া এক বিশ্ববিদ্যালয়ের কংগ্রেস কমিটি অফ এডুকেশন, তারা এই ইউনিভার্সিটির প্রেসিডেন্ট তাকে নিয়ে বসেছে। প্রেসিডেন্টের নাম হলো ডক্টর ডক্টর নেয়ামত শফিক, মহিলা, মিশরি মহিলা। তার জন্ম মিশরের আলেকজান্দ্রিয়াতে। তিনি মূলত মিশর মূলত তিনি বিশ্বব্যাংকে কাজ করেছেন, আরো অনেক জায়গায় কাজ করেছেন। তিনি ডেমোক্রেট ঘরানার লোক ও বারাক ওবামার সাথে খুবই এ ঘনিষ্ঠ সম্পর্ক। এ তিনি শিক্ষাবিদ, মূলত তিনি পেশায় ইকোনমিস্ট, অর্থনীতিবিদ। অনেক বড়, বড় পদ থেকে ঘুরিয়ে তাকে এই কলম্বিয়া ইউনিভার্সিটির প্রেসিডেন্টের দায়িত্ব দেওয়া হয়েছে। তো তার সামনে তো আগে ২ প্রেসিডেন্ট হার্ভার্ড এবং পেনসিলভেনিয়া ইউনিভার্সিটির প্রেসিডেন্টের পরিণতি তার সামনে ছিল। তিনি আগাম সতর্ক ছিলেন যে তার সামনে যে এমন একটা বিষয় আসবে তিনি জানতেন। তিনি সবকিছু আগে থেকে প্রস্তুত করে রেখেছেন। তাকে
কংগ্রেস কমিটির সামনে যারা বসতে হয়েছে, তাকেও লাইভ ব্রডকাস্ট করা হয়েছে, তাকে নানাভাবে নাজেহাল করার চেষ্টা হয়েছে, তাকে প্রশ্ন করা হয়েছে। আগে যে প্রশ্নগুলো আগের দুই ইউনিভার্সিটি ডক্টর ক্লোডিয়াকে এবং অন্য ইউনিভার্সিটির প্রেসিডেন্টকে করা হয়েছিল, তাকে একই প্রশ্ন করা হয়েছে যে আপনার বিশ্ববিদ্যালয়ে অ্যান্টিসেমিটিজম হচ্ছে, ইহুদিদেরকে ধ্বংস করার জন্য আন্দোলন হচ্ছে, আপনি এগুলো দমন করলেন না। তো প্রেসিডেন্ট নিয়ামত শফিক তিনি সাথে সাথে উত্তর দিয়েছেন, আমি তো ব্যবস্থা গ্রহণ করেছি, আমি এই জন্য 15 জন ছাত্রকে সাসপেন্ড করেছি, 6 জনকে সতর্ক করেছি। তো এই তার পাল্টা জবাব, তার পূর্ব প্রস্তুতি এবং তার সব প্রশ্নের মোটামুটি একটা জবাব পেয়ে এডুকেশন কমিটি, কংগ্রেস এডুকেশন কমিটি ডক্টর নিয়ামত শফিকের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে পারেননি কাগজে কলমে। তো তাকে যে বিচারের সম্মুখীন করেছে ব্যবস্থায় নিতে না পারলেও, তো সেদিন মানে অর্থাৎ এই গত মাসের এপ্রিলে, 17 এপ্রিলে ছাত্ররা এই এর প্রতিবাদে পুরো ভার্সিটি প্রাঙ্গণে তাঁবু গেড়ে অবস্থান ধর্মঘট শুরু করেছে। তো প্রথম দিন 17 এপ্রিলে ছাত্র আন্দোলন যখন শুরু করলো গাজার পক্ষে, ফিলিস্তিনের পক্ষে, ছাত্র এই তাঁবু গেড়ে মোট ছাত্রের সংখ্যা ছিল প্রায় 100 জন, এবং তারা বসেছিল একদম ভার্সিটির সম্মুখ প্রাঙ্গণে, একদম মুখোমুখি মূল প্রাঙ্গণে, একদম হুবহু 1968 সালের মতোই। তারা নানাভাবে ব্যানার, প্ল্যাকার্ড ইত্যাদি টাঙ্গিয়ে তারা দাওয়াত দিচ্ছিল, প্রচার করছিল, অন্যদেরকে অংশগ্রহণের জন্য দাওয়াত দিচ্ছিল। এবং ভার্সিটির যে মূল ভবন, মূল প্রশাসনিক ভবন যেখানে, সেখানে উঁচু, একদম উঁচু উপর, তার ছাদ থেকে নিয়ে নিচ পর্যন্ত বিশাল এক পেস্টুন ব্যানার টাঙ্গিয়েছে। সেখানে বড় করে ইন্তিফাদা লেখা। আমরা তো অনলাইনে ছবি দেখেছি। তো এই ছবি, এসব দেখা দিন দিন আন্দোলন, বাইরের ছাত্ররা অংশগ্রহণ করেছিল এবং বাইরের সাধারণ মানুষও ছাত্রদের সাথে এসে যোগ দিচ্ছিল আন্দোলন। মার্কিন প্রশাসন ভয় পেয়ে গেছে, নিউ ইয়র্কের প্রশাসন। তো প্রশাসন নিউ ইয়র্কের মেয়রের কাছে অনুমতি চেয়ে পুলিশ ছাত্রদের উপর ঝাঁপিয়ে পড়েছে ইয়া করার জন্য। এর ঝাঁপিয়ে পড়ে অনেকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার করে পুলিশ কি করে, 1-2 দিন রেখে আবার ছেড়ে দেয়। তো যাদেরকে ছাড়া তারা আবার এসে যোগ দেয়। এভাবে লুকোচুরি খেলা চলছিল। এর মধ্যে একটা ঘটনা ঘটেছে। ঘটনাটা হলো গাজায় ঘটনাটা। এই এই ঘটনার কারণে কলম্বিয়া ইউনিভার্সিটি এবং মার্কিন ইউনিভার্সিটির ছাত্রদের উৎসাহ আরো অনেক গুণ বেড়ে গিয়েছিল। ঘটনাটা ছিল গাজা যে অস্থায়ী ক্যাম্পগুলো স্থাপন করেছে গাজার মুসলমান অসহায় ভাই বোনেরা, সেখানে একটা তাঁবুতে গাজার শিশু, কয়েকজন শিশু, মেয়ে শিশু, ছেলে শিশু মিলে তাদের তাঁবুর গায়ে লিখে দিয়েছে যে থ্যাংক ইউ স্টুডেন্টস। এই বাক্যটা লিখেছে যে ইন সলিডারিটি উইথ গাজা, গাজার সাথে সংহতি প্রকাশ করার জন্য ছাত্র ভাইরা আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা, ধন্যবাদ, থ্যাংক ইউ। ইউর মেসেজ হ্যাজ রিসিভড। আপনারা যে মেসেজ দিতে চাচ্ছেন, আপনাদের মার্কিন প্রশাসনকে, বিশ্বকে যে বার্তা পৌঁছাতে চাচ্ছেন, সেটা পৌঁছেছে, আমাদের কাছেও পৌঁছেছে। তারা এই বিশাল তাঁবুতে বড় অক্ষরে এটা লিখে দিয়েছে। এই তাঁবুর ছবিটা, লেখার ছবিটা সোশ্যাল মিডিয়াতে অত্যন্ত ভাইরাল। এই ভাইরাল হয়ে ছাত্রদের কাছেও ছবি পৌঁছেছে। ছাত্ররা অত্যন্ত আবেগ আপ্লুত। গাজার শিশুদের জন্য যারা আন্দোলন করছে, গাজার শিশুরা তাদের আন্দোলন দেখতে পাচ্ছে, তারা তাদের আন্দোলনকে স্বীকৃতি দিচ্ছে। এরাই তাদের জন্য অনেক বড় বার্তা। আন্দোলন আরো বেশি ছড়িয়ে গেল। তো 17 এপ্রিল থেকে 1 মে পর্যন্ত এই পুলিশ বারবার অভিযান চালিয়েছে এবং অভিযান চালিয়ে অনেককে উঠিয়ে দিয়েছে, আবার তারা ফিরে আসে। 30 এপ্রিল এবং 1 মে এই রাতে সবচেয়ে বড় অভিযান পরিচালনা করেছে মার্কিন পুলিশ, নিউ ইয়র্কের পুলিশ। তারা একদম সজোয়া যান, অশ্বারোহী ঘোড়সওয়ার বাহিনী, বুলেট প্রুফ জ্যাকেট, কালো পোশাক, মুখোশ পরে একদম ছাত্রদের উপর ঝাঁপিয়ে পড়েছে। ঝাঁপিয়ে পড়ে প্রায় 200-র মতো ছাত্রকে গ্রেপ্তার করেছে। ছাত্ররাও হাসিমুখে বন্দিত্ব বরণ করে নিয়েছে। এবং এই শেষমেশ মার্কিন প্রশাসন নিউ ইয়র্কে কলম্বিয়া ইউনিভার্সিটির বিভিন্ন সব প্রাঙ্গণ থেকে ছাত্রদেরকে উঠিয়ে দিতে, তাঁবুগুলো সরিয়ে দিতে সক্ষম হয়েছে। এর মধ্যে ছাত্ররা যারা আমরা দেখি, ফিলিস্তিনের অনেক ছেলে, যুবক যুবতীরা ইসরায়েলি পুলিশ যখন তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে, তারা হাসছে। ঠিক হুবহু একই ঘটনা এই কলম্বিয়া ইউনিভার্সিটির ছাত্রদের ক্ষেত্রেও ঘটেছে। দেখা যায় অনেক ছাত্রছাত্রীকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে, তারা হাসছে। তো তাদের বক্তব্য এমন যে মার্কিন পুলিশ ফ্যাসিস্ট হতে পারে, কিন্তু আমাদের মুখের হাসি কেড়ে নিতে পারে না। আমাদের মুক্তির পিপাসা মার্কিন ফ্যাসিস্ট পুলিশ দমিয়ে রাখতে পারে, দমিয়ে রাখতে পারে, কিন্তু আমাদের মুক্তির পিপাসাকে তারা দমিয়ে রাখতে পারে না। পুলিশ আমাদের কাছ থেকে প্রতিবাদ জানানোর অধিকার কেড়ে নিতে পারে, কিন্তু মুখের হাসি কখনো কেড়ে নিতে পারে না। এই তাদের এই বাক্য, এই সোশ্যাল মিডিয়াতে তাদের এই বক্তব্যটা পড়ে একটা একটা বইয়ের কথা মনে পড়লো। বইটা হলো কৃতদাসের হাসি। আমাদের ঢাকা কলেজের বাংলা বিভাগের অধ্যাপক বা চেয়ারম্যান ছিলেন শওকত ওসমান।
তিনি এই বইটা অনুবাদ করেছিলেন বা লিখেছেন। ও তিনি বলেছেন অনুবাদ করেছেন। তো সে আলিফ লায়লার একটা ঘটনা। সেখানে অনেক বড় একটা নাটকের মতো তিনি রূপ দিয়েছেন। সেখানে মেহেরজান নামে এক হারুন রশিদ, খলিফা হারুন রশিদের একটি বাড়ি এবং আরেকটি এই হাবশি গোলাম। ২ জনের মধ্যে একটা সম্পর্ক হয়েছিল। সম্পর্ক হওয়ার পর এ ওই বাদীকে খলিফার পছন্দ হওয়ার পর তিনি তাকে বিয়ে করেছেন। তাকে এই হাবশি গোলাম থেকে আলাদা করে দিয়েছেন। আলাদা করার পর সেই বাদীর বিরহে সেদিন থেকে কথা বলা বন্ধ করে দিয়েছে গোলাম। তো গোলামকে নানাভাবে হারুন রশিদ এটা একটা বানানোর গল্প। হারুন রশিদ এমন করেননি কখনো। ইতিহাসে এমন কোনো প্রমাণ নেই। গোলামকে নানাভাবে নির্যাতন করা হয়েছে তার মুখ খোলার জন্য, তাকে কথা বলানোর জন্য। দিনরাত ২৪ ঘন্টা নির্যাতন করে পিটিয়েও গোলামকে তারা কথা বলাতে পারেনি। এবং এই গোলামের মুখ দিয়ে কোনো টু শব্দ বের করতে পারেনি। যতই নির্যাতন করে সে চুপ থেকেছে। কোনো এমনকি যখন মারা হচ্ছে সে মুখ দিয়ে কোনো আওয়াজও করেনি। তখন এই শেষ দিকে একদিন, এটা অনেক আগের ঘটনা। মেহেরজান তো খলিফার বিবি হয়ে আগের প্রেমিককে বা গোলামকে ভুলে গেছে। সে এখন রাজপ্রাসাদে থাকে। একদিন শেষ ধাপে যখন খলিফা মেহেরজানকে দরবারে আনলেন, এনে ওই খ হাবশি গোলামের মুখোমুখি করলেন। তখন ওই মেহেরজান দেখে ১ম এ চিনতে পারেনি। পরে বুঝতে পেরেছে সে গোলাম যে তার প্রেমিক ছিল। তখন এই মেহেরজান একটা কথা মনে পড়েছে তার। তাকে একদম শুরুতে এই হাবশি গোলাম বলেছিল। বলেছিল কি, "মেহেরজান, গোলামের মহব্বত এটা অন্য আলাদা এক চিজ। সে গোলামের মহব্বতটা আমির ওমরার মহব্বত নয়। আমির ওমরার তারা দৌলতের কদর বোঝে। আর দৌলতের বড় গুণ হলো বিনিময় আর হাতফেরি হওয়া। হস্তান্তর ছাড়া তার গুণ প্রকাশ পায় না।" অর্থাৎ এটা বোঝাতে চেয়েছিল যে আমাদের সাধারণ মানুষ যারা হাবশি গোলাম তাদের ভালোবাসাটা স্থায়ী। আর এই যারা সম্রাট বড় মানুষ তাদের ভালোবাসাটা স্থায়ী হয় না। শেষ পর্যায়ে শেষ ধাপে যখন নানা নির্যাতনের পরও তার মুখ দিয়ে কোনো কথা বের করতে পারেনি। শেষ ধাপে তারা চেয়েছিল, তুমি হাসাতে চেয়েছিল গোলামকে। সে তখন হাসেনি। সে না হেসে শেষ পর্যায়ে শেষ ধাপে যখন সে মারা যাবে নির্যাতনের পক্ষে, তখন নির্যাতনের কারণে, তখন সে গোলাম বলল, শেষ মুহূর্তে মৃত্যুর আগে বলেছিল, "শোন হারুনুর রশিদ, দিরহাম দৌলত দিয়ে ক্রীতদাস কেনা যায়, গোলাম কেনা যায়। কিন্তু বান্দি কেনা সম্ভব টাকা দিয়ে। কিন্তু ক্রীতদাসের হাসি কখনো কেনা যায় না।" এমন একটা বাক্য দিয়ে সে বলার পর সে মারা গেছে। তো আমাদের ঘটনা মনে পড়ার কারণ এটাই যে তারা টাকা-পয়সা দিয়ে, অস্ত্র দিয়ে ইসরায়েল তাদেরকে বন্দী করতে পারে। কিন্তু তাদের হাসিকে তো তারা বন্দী করতে পারে না। মুক্তির পিপাসাকে তো বন্দী করতে পারে না। তো এর ফল কি হলো? মার্কিন কলম্বিয়া ইউনিভার্সিটির উপর ঝাঁপিয়ে পড়ার ফল হলো পুরো আমেরিকাতে এই আন্দোলন এখন ছড়িয়ে পড়ছে। এখন পুরো আমেরিকার এই যুবকদের একটা জাতীয় দাবিতে পরিণত হয়েছে। নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে, কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে আন্দোলন ছড়িয়ে পড়েছে। মিশিগান ইউনিভার্সিটি, এরপর আন্দোলন ছড়িয়ে পড়েছে ইয়েল ইউনিভার্সিটি, ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি, টেক্সাস ইউনিভার্সিটি, মিনেসোটা ইউনিভার্সিটি, বার্কলি ইউনিভার্সিটি, উইসকনসিন ইউনিভার্সিটি, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি। সব জায়গায় এর আদলে তাঁবু গেড়ে আন্দোলন শুরু হয়েছে। তো এটা ছড়াতে অ্যা পুরো আমেরিকা জুড়ে ১৫০ টিরও বেশি মার্কিন ইউনিভার্সিটি এবং কলেজের ছাত্ররা ফিলিস্তিনের পক্ষে, গাজার পক্ষে অবস্থান ধর্মঘট শুরু করেছে। এটা অনেকটা ছিল, ছাত্ররা সাধারণত মার্কিন ছাত্র, শুধু মার্কিন ছাত্র কেন, যেকোনো দেশের ছাত্ররা আসলে পুলিশের নির্যাতনকে ঘৃণার চোখে দেখে। আমরা এর আগে ব্লাক লাইভ ম্যাটার একটা আন্দোলন হয়েছিল না? সেটাতেও দেখেছি একজন নিগ্রো, এ এটা এই এ জর্জ ফ্লয়েড, তাকে একজন পুলিশ গলা চিপে গলার উপর পা দিয়ে হত্যা করে, শ্বাসরোধ করে হত্যা করেছিল। এরপর পুরো আমেরিকা বিক্ষোভে ফেটে পড়েছিল। ব্লাক লাইভ ম্যাটার্স মানে কালো মানুষেরও অধিকার আছে। এই আন্দোলন শুরু হয়েছিল মূলত ২০১৩ সালের দিকে। আমেরিকার ফ্লোরিডা শহরে একটা মার্কিন কালো কিশোর ট্রেভন মার্টিন, তাকে একজন জর্জ জিম্পারম্যান বা এই ধরনের কোনো নাম পুলিশ গুলি করে হত্যা করেছিল। তার পুলিশের দাবি ছিল যে ১৭ বছর বয়সী সেই কিশোর একটা দোকান থেকে মিষ্টি নিয়ে বা চা কিনে ঘরে ফিরছিল। আর সে পুলিশ জর্জ জিম্পারম্যান নাকি যেন, সে বলেছিল যে তাকে কালো ছেলেটিকে দেখে তার কাছে সন্দেহজনক মনে হচ্ছে। সে গুলি করে সেখানে মেরে ফেলেছে। পরে বিচার হলো, জর্জকে বিচার পর তাকে খালাস দেওয়ার পর পুরো আমেরিকাতে ছড়িয়ে পড়েছে যে একজন হত্যাকারীকে কিভাবে এভাবে ছেড়ে দেয়া যায়। তখনই ২০১৩ সালে ব্লাক লাইভ ম্যাটার্স নামে আন্দোলন শুরু হয়েছিল। ওই ট্রেভর মার্টিনকে ঘিরে, তার হত্যাকাণ্ডকে ঘিরে। এরপরে
এরপরে যখন কয়েক বছর আগে জর্জ ফ্লয়েডকে পুলিশ গলা চিপে হত্যা করলো, তখন আগের সেই ব্ল্যাক লাইভ ম্যাটার্স আন্দোলনটি আবার মাথাচাড়া দিয়ে উঠছিল। অর্থাৎ পুলিশ যখনই নির্যাতন করেছে অন্যায়ভাবে, মার্কিন প্রশাসন, মার্কিন জনগণ, বিশেষ করে মার্কিন তরুণ সমাজ ফুঁসে উঠেছে। তো এখন দুই দুই মে মাসের ২ তারিখ পর্যন্ত পুরো আমেরিকা জুড়ে প্রায় ২,০০০ ছাত্রকে গ্রেপ্তার করেছে মার্কিন প্রশাসন। এখন এইভাবে গণগ্রেপ্তারের পর আগে ছিল বিষয়টা এই ন্যাশনাল পর্যায়ে, জাতীয় পর্যায়ে, এখন এই বিষয়টা ইন্টারন্যাশনাল পর্যায়ে, আন্তর্জাতিক পর্যায়ে চলে গেছে। এবং কানাডার বিভিন্ন ইউনিভার্সিটিতেও এই ইনক্যাম্পমেন্ট মুভমেন্ট, ক্যাম্প তাঁবু খাটিয়ে আন্দোলন শুরু হয়েছে। মন্ট্রিল ইউনিভার্সিটি, ব্রিটিশ কলম্বিয়া ইউনিভার্সিটি এবং এরপরে প্যাসিফিক ওশন, যে অস্ট্রেলিয়া, সিডনির এবং কুইন্সল্যান্ড ইউনিভার্সিটির ছাত্র আন্দোলন শুরু করেছে এই আমেরিকার ছাত্রদের মতোই। এছাড়া ইউরোপের ফ্রান্স, ইংল্যান্ড, ইটালি, আয়ারল্যান্ডের ছাত্ররাও আন্দোলন শুরু করেছে। অর্থাৎ বিষয়টা ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক বৈশ্বিক পর্যায়ে। এটা দিন, দিন বাড়ছে, খুব বাড়ছে। যদিও কলম্বিয়া ইউনিভার্সিটিতে থেকে ছাত্রদেরকে উঠিয়ে দিতে পেরেছে, কিন্তু ছাত্র আন্দোলন থামেনি। মার্কিন প্রশাসনের একটা ধারণা যে সামনে সামার হলিডে আসছে, গ্রীষ্মকালীন লম্বা ছুটি আসছে এবং এই জুন নাগাদ ছাত্রদের আন্দোলন মোটামুটি থেমে যাবে। তো মার্কিন প্রশাসনের এই চিন্তাকে ছাত্ররা ভুল দাবি করে তাদের সোশ্যাল মিডিয়াতে তারা মেসেজ চালাচালি করছে যে, "ওয়ান ক্যাম্প গোজ ডাউন, টু মোর স্প্রিং আপ"। যে একটা ক্যাম্প যদি তোমরা দমন করো, বন্ধ করো, আরো অসংখ্য ২ টি তাঁবু বা আরো অসংখ্য তাঁবু ফুঁসে উঠবে, বেরিয়ে আসবে। এখন এই ছাত্র আন্দোলনের এই বিষয়টা নিয়ে মার্কিন প্রশাসন খুবই লেজগোবর অবস্থায় হিমশিম খেয়ে যাচ্ছে। এছাড়া আরো একটি ভয় মার্কিন প্রশাসনে ঢুকে গেছে, সেটা হলো এই নিউ ইয়র্ক টাইমস, যে আমেরিকার যে বিখ্যাত বিশ্ববিখ্যাত পত্রিকা, এই পত্রিকাকে মনে করা হয় মার্কিন পররাষ্ট্রনীতির মুখপাত্র। অর্থাৎ এই পত্রিকার খবরগুলো সাধারণত পররাষ্ট্রনীতির যে বক্তব্যটা বা যে নীতি গ্রহণ করা হয় সেটারই একটা ইশারা ইঙ্গিত থাকে এই পত্রিকার প্রকাশিত প্রবন্ধ নিবন্ধে। এই পত্রিকায় মে মাসের ২ তারিখে একটা অনুসন্ধানী রিপোর্ট ছাপা হয়েছে। তাতে বলা হয়েছে যে গত ২ সপ্তাহে, মে মাসের আগে আরকি, আগের ২ তারিখের আগের ২ সপ্তাহ, যে চায়না, রাশিয়া এবং ইরানের রাষ্ট্র নিয়ন্ত্রিত যে মিডিয়াগুলো আছে, সেখানে মার্কিন ছাত্র আন্দোলনের পক্ষে প্রায় ৪০০ র বেশি ইংরেজি প্রবন্ধ ছাপা হয়েছে। এছাড়াও বিভিন্ন ব্যঙ্গ, বিদ্রূপ, স্যাটায়ারমূলক কার্টুন ইত্যাদি ছাপা হয়েছে। এই সবগুলো প্রবন্ধ, নিবন্ধ, কার্টুন এই পত্রিকার অনুসন্ধানী রিপোর্টার যারা ছিল তারা এটাকে সামনে এনে তারা গবেষণা করে এটা বের করেছে যে আমেরিকা এই ছাত্র আন্দোলনকে রাশিয়া, চায়না এরা ভেতর থেকে ইন্ধন যোগাচ্ছে। এবং ইন্ধন যোগাতে গিয়ে তারা ভিতরে কোনো না কোনোভাবে এগুলো প্রভাবিত করছে, যে ছাত্র আন্দোলনটা আরো ব্যাপক আকার ধারণ করে। ইরানের একটা রাষ্ট্রনিয়ন্ত্রিত পত্রিকায় একজন ছাত্রীর ছবি ছাপা হয়েছে, যে ছাত্রীর মাথায় এ স্ট্যাচু অফ লিবার্টি, মার্কিন যে একটা স্বাধীনতার প্রতি একটা মূর্তি আছে, এ এ লিবার্টি আইল্যান্ড, নিউ ইয়র্কের একটা দ্বীপ, ছোট্ট একটা দ্বীপ, যেখানে একটা বড় একটা মূর্তি আছে। মূর্তির মাথায় একটা শিং মতো চোখা একটা টুপি বা একটা ক্যাপ পরানো। এটাকে আমেরিকার স্বাধীনতার প্রতীক বলে মনে করা হয়। এই স্ট্যাচু অফ লিবার্টি মানে স্বাধীনতার মূর্তি, এটা আমেরিকার নির্মিত না। এটাকে পাঠিয়েছিল ফ্রান্স, উপহার পাঠিয়েছিল ১৮৮৬ সালে। এটা ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের স্বাধীন হওয়ার ১০০ বছর পূর্তি উপলক্ষে ফরাসি সরকারের পক্ষ থেকে এটাকে আমেরিকার জন্য উপহার হিসেবে পাঠানো হয়েছে। এটাকে তারা, এই বিশাল মূর্তিটাকে স্থাপন করেছে লিবার্টি আইল্যান্ডে। এই লিবার্টি আইল্যান্ডের পাশ দিয়ে এ বিশ্বের বিভিন্ন স্থান থেকে যে নিউ ইয়র্কে, আমেরিকাতে মানুষ ঢুকে, এই কিউবা থেকে, ইতালি থেকে, নানা দেশের বিশ্বের বিভিন্ন বন্দর থেকে জাহাজগুলো ভিড়ে এই লিবার্টি আইল্যান্ডের পাশ দিয়ে তারা যাওয়ার সময় দেখে যে স্ট্যাচু অফ লিবার্টি মাথা উঁচু করে আকাশের দিকে তাকিয়ে উঁচু হয়ে দাঁড়িয়ে আছে। এটা আমেরিকার স্বাধীনতা, মুক্ত চিন্তা এবং এখানে একটা শান্তি নিরাপত্তার প্রতীক। তো এই 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 লি এস এটি লিবার্ট এটা মূলত স্ট্যাচু অফ লিবার্টি বলতে একটা রোমান স্বাধীনতার দেবীর মূর্তি। দেবীর নাম হলো মনে হয় লিবার্টাস, স্বাধীনতা। সে এই মূর্তির ডান হাতে একটা মশাল আর বাম হাতে একটা ফলক, পাথরের ফলক, সেখানে লেখা আছে রোমান অক্ষরে লেখা ৪ জুলাই ১৭৭৬। এটা হলো স্বাধীনতা, মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা ঘোষণার তারিখ। ১৭৭৬ জুলাই মাসের ৪ তারিখ। এই তারিখটা ওখানে লেখা আছে। এই যাক, তো এই স্ট্যাচু অফ লিবার্টি, মাথার যে মুকুট, সে মুকুটটা
বন্দি ছাত্রীর মাথায় বসিয়ে ইরানি মিডিয়া এটা এটা বোঝাতে চেয়েছে যে আমেরিকার আমেরিকার প্রশাসন, পুলিশ তারা শুধু ছাত্রীদেরকে গ্রেপ্তার করছে না, স্ট্যাচু অফ লিবার্টি মানে আমেরিকার স্বাধীনতাকে তারা গ্রেপ্তার বন্দি করছে। স্বাধীনতার টুটি চিপে ধরছে। এটা বোঝাতে চাচ্ছে। এখন আমেরিকা এটা নিয়ে খুবই চিন্তিত, খুবই উৎকণ্ঠিত। সবার প্রশ্ন হলো, আমেরিকা অন্য দেশের মিডিয়াতে কি ছাপা হলো না হলো সেটা নিয়ে এত চিন্তিত কেন? তারাও তো হংকংয়ে যখন চায়না চায়না পুলিশ কঠিনভাবে দমন করে গণতান্ত্রিক আন্দোলন, ইরা এ এ রাশিয়া যাতে যখন পুতিন যখন বিরোধীদেরকে দমন করে, ইরান যখন বিরোধীদেরকে দমন করে, তখন তো মার্কিন মিডিয়া খুবই হাকডাক হুক্কা হুয়া শুরু করে। এখন অন্যদের মিডিয়া নিয়ে তাদের এত মাথা ব্যথা কেন? এটারও আমেরিকার মানে ২ চোখা নীতি। তো এই ছিল আসলে আজকের আমাদের মোজাকার একটা সংক্ষিপ্ত খোলাসা, সারাংশ। এ এ বর্তমান পরিস্থিতি এখন তো ইসরাইল রাফার উপর হামলা করতে যাচ্ছে। আমাদের আলোচনা আসলে এটার ছিল ১ম ধাপ। আমরা যে আলোচনা আজকে খসড়া সাজিয়েছিলাম, এরপরের ধাপ ছিল পুরো আরব-ইসরায়েল যে কনফ্লিক্ট ১৯৪৮ সাল থেকে যে ৩ টা যুদ্ধ হলো ৪৮, ১৯৪৮, ১৯৬৮, ২য় আরব-ইসরায়েল যুদ্ধ, তৃতীয়টা ছিল ১৯৭৩। 1973। তো এই ৩ টা যুদ্ধের ৩ টা যুদ্ধে আরবদের পরাজয়। একসময় এমন ছিল যে আরবরা সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়েছিল যে আরবরা ইসরায়েল নামে কোন রাষ্ট্রের অস্তিত্ব মেনে নিবে না। ইসরায়েল রাষ্ট্রের সাথে সম্পর্ক রাখে এমন কোন কোম্পানির সাথে সম্পর্ক রাখবে না। এমন কোন কোম্পানি যেটা ইসরায়েলের সাথে সম্পর্ক রাখে, এমন কোম্পানির সাথে যারা সম্পর্ক রাখবে, তাদের সাথে সম্পর্ক রাখবে না। অর্থাৎ চেইন তাকফিরের মতো। তোকে যে কাফের মনে করবে না, সেও কাফের। এই ধরনের আরকি। আরবরা এমন কঠিন অবস্থান থেকে ইসরায়েল বিরোধী অবস্থান থেকে বর্তমানে নিজের দেশের রাজধানীতে বা নিজেদের দেশের আকাশ সীমা ব্যবহার করতে দিচ্ছি। এত ঘন দোস্তির অবস্থায় কিভাবে আসলো? এমন কঠিন অবস্থান থেকে এই নরম দোস্তির অবস্থানে আসার মূলত ইতিহাসটা কি? আমরা ইসরায়েল, ফিলিস্তিন এবং আরব, ইসরায়েল এই ৩ দেশের বিষয়ক আলোচনার পরবর্তী ধাপে আমরা এই সংক্ষিপ্তভাবে আরব ইসরায়েল যুদ্ধ, কনফ্লিক্ট এর বিষয়টা আমরা তুলে আনার চেষ্টা করব। আজকে আমরা এখানেই শেষ করব যে এই তুরস্ক যে অবস্থানটা নিয়েছে এটা যেমনই হোক, যে উদ্দেশ্য হোক, আমরা এরদোয়ানকে স্বাগত জানাই, ধন্যবাদ জানাই। সে রাজনৈতিক স্বার্থে হোক, আখেরে তো ইসরায়েলের ক্ষতি হচ্ছে। এরদোয়ান কি জন্য করলো না করলো সেটা আমাদের দেখার বিষয় না। ইসরায়েলের ক্ষতি হচ্ছে, এটাতে আমরা খুশি এবং এটা একটা ইসরায়েলের উপর চাপ সৃষ্টি হচ্ছে। তারপরও এত কিছুর পরও ইসরায়েল কিন্তু থেমে থাকেনি। সে গত কয়েকদিন আগেতে রাফায় হামলা শুরু করেছে সীমিত পরিসরে। এখন এটা তার জন্য একটা মরণপণ একটা যুদ্ধ। সে যদি রাফাতে ই গাজাতে রাফায় হামলা করে বিপদ, হামলা না করলেও বিপদ। এখন লেজে গোবর অবস্থা হয়ে আছে নেতানিয়াহুর জন্য। সে এই গাজাকে গিলতেও পারছে না, ফেলতে পারছে না। সে গিললেও তার জন্য সমস্যা, সে পড়বে এবং সে ছেড়ে আসলে তো পড়বেই, কোনো সন্দেহ নেই। এবং এটা মার্কিন প্রশাসনের জন্য অত্যন্ত বিব্রতকর পরিস্থিতি তৈরি করছে রাফার হামলাটা। এত বিব্রতকর পরিস্থিতি তৈরির পরও বুড়ো বাইডেন এখনো ইসরায়েলের পক্ষে আছে, সাথে আছে। মৌখিকভাবে, বাহ্যিকভাবে একটু বিরোধিতা দেখাচ্ছে। কিন্তু ভিতরে ঠিকই অস্ত্রের চালান, নানা চালান দিচ্ছে। হ্যাঁ, আজকে একটা সংবাদ দেখলাম, এ অস্ত্রের চালান নাকি মার্কিন প্রশাসন সাময়িকভাবে স্থগিত করে দিয়েছে। যাই হোক, আল্লাহ আলাম সঠিকটা আমরা একটু পরে ২ দিন পরে জানতে পারবো, বুঝতে পারবো। এ ছিল ইসরায়েলের গাজা, তুরস্কের স্যাংশন এবং ইসরায়েলের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আমাদের একটি পর্যালোচনা। আমাদের কোনো এই তথ্যগত বা কোনো আলোচনাগত কোনো ভুল ধরা পড়লে আমরা কমেন্টে জানালে আমরা সেটা সংশোধন করব। আর আমরা এটার এই যে লিখিত খসড়াটাকে আমরা চূড়ান্তভাবে গুছিয়ে লিখে আমরা এটা আমাদের এখানে দিয়ে দিব ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সব ধরনের অন্যায় অত্যাচার থেকে বাঁচার তৌফিক দান করুন। অন্যায় অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর তৌফিক দান করুন এবং আমাদেরকে সবসময় মাজলুমের পক্ষে থাকার তৌফিক দান করুন এবং জালিমের বিরুদ্ধে সবসময় রুখে দাঁড়ানোর তৌফিক দান করুন। এবং বিশ্বের সব জায়গায় যত জালিম সরকার আছে, যত বর্বর শাসক আছে, সবগুলোকে আল্লাহ নিস্তেনাবুদ করে দিন এবং হকের পক্ষকে বিজয় দান করুন। আল্লাহ তাআলা বিশ্বের সমগ্র মাজলুম মুসলমান, কাশ্মীর, সিস্তিয়া, আরাকান এবং জিনজিয়াং সহ সমগ্র মাজলুম মুসলমানদেরকে আল্লাহ তাআলা হেফাজত করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।